তো এবার আমরা আপনাদের দেখিয়ে দেব একটা ছোট্ট ক্লাস হবে বাংলা প্যাডাগজির। এটা হচ্ছে ভাষা শিক্ষণ এবং শিক্ষণের প্রণালী। একদম ছোট ক্লাস, ভাষা শিক্ষণ এবং শিক্ষণের প্রণালীর সম্বন্ধে শুধু কনসেপ্টটা আপনাদের বলবো, ভালো করে মাথায় নেবেন। তো দেখুন, ভাষা শিক্ষণ এবং শিক্ষণের প্রণালী বলতে কী বোঝায় দেখুন, শিক্ষার মূল কেন্দ্রে রয়েছে শিশু। শিক্ষার মূল কেন্দ্রে কে রয়েছে? শিক্ষার মূল কেন্দ্রে রয়েছে শিশু। আর বাংলা ভাষার শিক্ষাদানের ক্ষেত্রে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে আমরা যখন শিক্ষা দান করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের শ্রেণীকক্ষটা কী ধরনের হবে। এটা হবে আমাদের চাইল্ড সেন্ট্রিক শ্রেণীকক্ষ, চাইল্ড সেন্ট্রিক। ঠিক আছে, আমাদের টিচার কেন্দ্রিক হবে না, টিচার সেন্ট্রিক হবে না, এটা হবে চাইল্ড সেন্ট্রিক। অর্থাৎ শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ মানে শিশুরা যা চাইবে তাই হবে। আমি কি করে বোঝাচ্ছি সেটা বড় কথা নয়, আমি কি করে বুঝালে একটা শিশু বুঝতে পারবে এটাই বড় কথা। আপনার টার্গেট থাকবে আপনি যে কোনোভাবে বোঝান না কেন, শিশুটা যেন আপনার কথাটা খুব ভালো করে বুঝতে পারে, আপনার ক্লাসটা যেন খুব ভালো করে বুঝতে পারে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে মনোবিজ্ঞান নির্ভর। অর্থাৎ বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে সম্পূর্ণ সাইকোলজি বেসড, সম্পূর্ণ সাইকোলজির উপর ডিপেন্ড করছে। তাই বাংলা ভাষায় শিক্ষাদানের জন্য মনোবিজ্ঞান পদ্ধতি অত্যন্ত প্রয়োজন। তো বাংলা ভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের মনোবিজ্ঞান পদ্ধতি যেটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের কয়েকটি প্রণালীতে ভাষা শিক্ষা দেওয়া হয়, কয়েকটা প্রণালী রয়েছে, সিস্টেম রয়েছে, যে সিস্টেমে আমরা তাকে কী করি, শিক্ষা দিই। এই যে শিক্ষণের প্রণালীগুলো এবার আমি ডিসকাস করবো একটু একটু করে। এক নম্বর দেখুন, মনোবৈজ্ঞানিক পথে ভাষা শিক্ষাদান, অর্থাৎ সাইকোলজি কী বলেছে দেখি। সাইকোলজির রাস্তায় যদি আমরা ভাষা শিক্ষাদান করি তাহলে তার কিছুটা পয়েন্ট আমরা এবার দেখতে পারি। সহজ বিষয় থেকে জটিল বিষয়ে শিক্ষাদান করতে হবে শিশুদেরকে। সবের প্রথমে আমরা ইজি টু কমপ্লেক্স, অর্থাৎ আমরা বলতে পারি সিম্পল টু কমপ্লেক্স, এটা মাথায় রাখবেন, সিম্পল টু কমপ্লেক্স বা ইজি টু কমপ্লেক্স। আমরা শিশুকে প্রথমে সবচেয়ে সহজ বিষয়টা শেখাবো, তারপর আমরা কঠিন বিষয়টা শেখাবো। প্রথমেই আমরা যে জিনিসটা একটু কঠিন লাগছে, জটিল লাগছে, সেটা আমরা সবের প্রথমে তাকে শেখাতে যাব না। একদম সহজ বিষয় যা থাকবে তা আমরা শিশুকে আগে শেখাবো এবং তারপর আমরা জটিল বা কঠিন বিষয় যেটা থাকবো এটা আমরা পরে শেখাবো। ঠিক আছে, তারপর দেখি জানা বিষয় থেকে অজানা বিষয়। প্রথমে আমরা জানা বিষয় থেকে স্টার্ট করব। যেমন ধরুন আজকে আমি তাকে একটা পার্ট পড়াবো, ধরুন আজকে আমি তার একটা পার্ট পড়াবো, ঠিক আছে, একটা আমি পার্ট পড়াবো, এমন একটা পার্ট পড়াবো যে পাঠের মধ্যে কিছু অজানা কথা রয়েছে। অর্থাৎ আমি তাকে আজকে বৃত্ত বুঝাবো, বৃত্ত। আমি আজকে ম্যাথসের একটা ক্লাস নিতে চাচ্ছি, তো ম্যাথসের ক্লাসের বৃত্ত সম্বন্ধে আমি ধারণা তাকে দিতে যাচ্ছি। আপনি প্রথমে তাকে কি বলবেন, আপনি প্রথমে তাকে এটা হচ্ছে বৃত্ত আপনি বললে কিন্তু সে ভুলে যাবে। আপনি প্রথমে তার জানা বিষয় থেকে নিয়ে যাবেন, তাকে বলবেন যে এই ধরনের গোল বস্তু তোমরা কি কোনো কিছু দেখেছো? তখন তারা বলবে যে স্যার আমরা রুটি খেয়েছি, বা আমাদের ঘরে থালা আছে গোল। ঠিক আছে, অর্থাৎ এই যে থালা বা রুটি এগুলো যে গোল বস্তু, এই গোল বস্তুগুলোর প্রতি কিন্তু ধারণা আছে। তখন আপনি তাদেরকে একটা গোল এইভাবে এঁকে দিলেন, বলেন যে এটা কি, তখন তারা বলবে স্যার এটা রুটি। তখন বলবে রুটি ঠিক আছে, কিন্তু এই যে রুটির যে গোল, এই গোলকে আমরা গণিতের ভাষায় কি বলতে পারি জানো? আমরা গোলকে বলতে পারি বৃত্ত। অর্থাৎ তার জানা ছিল কি, জানা ছিল রুটি, রুটি থেকে অজানায় বৃত্ত, সেম জিনিসটার নামটা পরিবর্তন যেহেতু হলো, আপনি তাকে জানা থেকে অজানার দিকে নিয়ে গেলেন। এই ধরনের আপনি তাকে জানা থেকে অজানার রাস্তায় তাকে নিতে হবে। তারপর দেখুন, মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ের দিকে অগ্রসর হতে হবে। মূর্ত মানে কি, যে জিনিসটা বাস্তবে রয়েছে, যেটা আপনার হাতের কাছে রয়েছে, এটা টাচেবল, যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ বাস্তব জিনিস যেটা দেখতে পাচ্ছেন বা আপনি টাচ করতে পারছেন, স্পর্শ করতে পারছে বাচ্চারা, ওই জিনিস থেকে বোঝানো স্টার্ট করুন। তারপর যে জিনিসটা আদৌ নেই ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করুন। অর্থাৎ প্রথমে যে জিনিসটা আছে ওটা যেটা তারা টাচ করতে পারছে, দেখতে পারছে বা স্পর্শ করতে পারছে, ওই বিষয়গুলি নিয়ে ক্লাস শুরু করুন, বোঝানোর চেষ্টা করুন। তারপর আপনি বিমূর্তর দিকে অগ্রসর হবেন, বিশেষ থেকে সাধারণের দিকে অগ্রসর হবেন। প্রথমে বিশেষের দিকে নজর দিতে হবে, মানে স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক টু জেনারেলের দিকে যাবে। স্পেসিফিক টু জেনারেল মানে কি, আপনি প্রথমে একটা স্পেসিফিক কিছু ধরালেন, স্পেসিফিক একদম নির্দিষ্ট করে কিছু একটা তাকে বোঝানোর চেষ্টা করলেন, তারপরে আপনি জেনারেলের দিকে গেলেন। ঠিক আছে, বোঝা গেল। সমগ্র থেকে অংশের দিকে প্রথমে একদম হোল কনসেপ্টটা তাকে বুঝালেন, তারপরে আপনি পার্ট করলেন। যেমন ধরুন এটা কি, এটা হচ্ছে আমার শরীর, সম্পূর্ণ শরীর, এটা হচ্ছে কি আমার একটা শরীর।
তারপর আপনি বললেন যে এই যে শরীরের এই অংশটার নাম কি, এটা হচ্ছে হাত। এই অংশটার নাম কি, এটা হচ্ছে আঙ্গুল। অর্থাৎ আস্তে আস্তে তাকে সমগ্র থেকে অংশের দিকে তাকে বোঝাতে হবে। প্রথমে তার কনসেপ্ট আছে যে এটা শরীর বা এটা মনুষ্য শরীর, এটা তার কনসেপ্টে আছে। তারপর আপনি তাকে কী করবেন, ভেঙে ভেঙে পার্ট পার্ট করে আপনি তাকে শেখাবেন। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে যুক্তি নির্ভর জ্ঞানের দিকে অগ্রসর হতে হবে। প্রথমে অভিজ্ঞতা লব্ধ অর্থাৎ যে বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে, প্রিভিয়াস নলেজ রয়েছে, প্রিভিয়াস নলেজ যে বিষয় রয়েছে ওইখান থেকে শুরু করবেন এবং তারপর আপনি যুক্তি তর্ক দিয়ে আপনি তার পিছনে মানে একটু অগ্রসর হতে থাকবেন। ঠিক আছে, এগুলো ছিল মনোবৈজ্ঞানিক পথে ভাষা শিক্ষাদান। এবার আমরা দেখি কর্ম সম্পাদনের মাধ্যমে আমরা কিভাবে তাকে শিক্ষাদান করতে পারি। কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছিলেন জন ডুইউ, একদম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেছিলেন, জন ডিউই। প্রশ্ন আসতে পারে কিন্তু ভাই, দেখুন এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চন বনता है না, এক বড়িয়া শর্ট কোয়েশ্চন বনता है যে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেছিলেন, জন ডিউই বলেছিলেন। শ্রেণীকক্ষ হতে হবে শিশু কেন্দ্রিক, যেখানে শিশুরা কোনো একটা কর্ম সম্পাদনের মাধ্যমে বিষয়টিকে যথাযথভাবে জানবে বা আয়ত্তে আনবে। শ্রেণীকক্ষ হতে হবে, কী ধরনের শ্রেণীকক্ষ হতে হবে, এটা শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ হতে হবে বা চাইল্ড সেন্ট্রিক শ্রেণীকক্ষ হতে হবে, যেখানে শিশুরা কোনো একটা কর্ম করে, সে কর্ম করবে, একটা কাজ করবে, তো কাজ করার পর এখান থেকে সে একটা বিষয় জ্ঞান লাভ করবে বা আয়ত্তে জানবে। ঠিক আছে, একটা কাজ আমরা করাবো তাকে, প্রথমে কাজ করতে করতে সে যে অভিজ্ঞতা লাভ করবে এখান থেকে সে কিছুটা শিক্ষা পাবে, এই কথা বলা আছে। যেমন তাকে আমি কাগজ দিলাম, কাগজ দিয়ে সে একটা নৌকা বানালো, আমি বানিয়ে দিলাম, তারপর সে নৌকা বানালো, তার মানে সে নৌকা বানানোটা শিখে গেল, আলটিমেটলি তার কিছুটা শেখা হলো, অর্থাৎ কাজের মাধ্যমে সে কী করলো, শিখতে পারলো। তারপর এই কাজ করতে করতে কর্ম সম্পাদনের মাধ্যমে সে কী করবে, অজানা বিষয়কে জানবে, অর্থাৎ কাজ করতে করতে সে কী করবে, অজানা বিষয়কে জানবে, অর্থাৎ নতুন বিষয় কিছুটা সে এখান থেকে জানবে। কর্ম সম্পাদনের মাধ্যমে অচেনা এবং অদেখা কোনো একটা বিষয়কে শিক্ষার্থীরা তাদের আয়ত্তে আনবে এবং অভিজ্ঞতা লাভ করবে। ঠিক আছে, কর্ম সম্পাদনের মাধ্যমে তারা কী করবে, অচেনা বা অদেখা কোনো একটা বিষয়কে তারা আয়ত্তে আনবে বা অভিজ্ঞতা লাভ করবে, অর্থাৎ যে জিনিসটা তারা চিনে না, যে জিনিসটা তারা কোনোদিন দেখেনি, ওই জিনিসটা তারা কাজের মাধ্যমে তারা আপনি তাকে মোটিভেট করে এটাকে আয়ত্তে আনবেন। ঠিক আছে, তো পরবর্তী দেখি আমরা আরও কিছু উপায়ে শিক্ষাদান করতে পারি। এটা কি, এটা হচ্ছে কি, দৃশ্য শ্রাব্য নির্ভর উপাদানের সাহায্যে আমরা ভাষা শিক্ষা দান করতে পারি। দৃশ্য শ্রাব্য নির্ভর কিছু উপাদান রয়েছে যার মাধ্যমে আমরা ভাষা শিক্ষা দান করব, যেমন মডেল, চার্ট, রেডিও, টেলিভিশন, গ্রামোফোন, ফিল্ম, প্রজেক্টর ইত্যাদি যে সকল দৃশ্য শ্রাব্য বস্তু রয়েছে এগুলির দ্বারা আমরা শিক্ষার্থীদের ভাষা শিক্ষা দান করতে হবে। ঠিক আছে, মডেল বলুন, চার্ট বলুন, রেডিও বলুন, টেলিভিশন বলুন, গ্রামোফোন বলুন বা ফিল্ম প্রজেক্টর বলুন, অর্থাৎ এই জিনিসগুলো কি হয়, দেখা যায়। দৃশ্য শ্রাব্য মানে কি, দেখা যায় এবং শোনা যায়। দৃশ্য শ্রাব্য মানে জিনিসটা দেখতেও পারবো, শুনতেও পারবো। এই ধরনের যেটা দেখা যায় বা শোনা যায়, এই ধরনের জিনিস দিয়েও আমরা কী করতে পারি, তাদের ভাষা শিক্ষা দান করতে পারি। রেডিও যদি চালিয়ে দিই তাহলে রেডিও যে বক্তৃতা সেটা চলবে, এটা শুনে শুনে শিশুরাও শিখতে পারবে। টেলিভিশনের মাধ্যমে তারা দেখতেও পারবে, শুনতেও পারবে। গ্রামোফোনের মাধ্যমে তারা শুনতে পারবে শুধুমাত্র। ফিল্ম বা প্রজেক্টরের মাধ্যমে তারা দেখতেও পাবে, শুনতেও পাবে। তো সুতরাং এই ধরনের জিনিস যদি বা চার্ট, মডেল এইগুলোর মাধ্যমে তারা ভাষা শিক্ষা মানে শিখতে পারে, গ্রহণ করতে পারে। আরেকটা যদি বিতর্ক সভা, অভিনয়, নাটক, গান ইত্যাদির সাহায্য নিতে হবে। অর্থাৎ দৃশ্য শ্রাব্যর দিক দিয়ে আমরা বিতর্ক সভা করতে পারি, যেটা তারা দেখবে, দেখে শিখবে। অভিনয়ের মাধ্যমে তারা অভিনয়টা দেখেও তারা শিখতে পারে। নাটক যদি হয় তাহলে নাটকটা দেখেও কিন্তু তারা শিখবে। যদি গান হয় গানগুলো দেখেও তারা কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পারে, তাই না? তারপর দেখুন পদ্ধতি ভিত্তিক পাঠদানের মাধ্যমে শিক্ষাদান। পদ্ধতি ভিত্তিক পাঠদান, তো এখানে শ্রেণীকক্ষ হতে হবে আধুনিক মনোবিজ্ঞান নির্ভর। শ্রেণীকক্ষটা পদ্ধতিভিত্তিক যেখানে পাঠদান হবে সেখানে শ্রেণীকক্ষটা আমাদের আধুনিক মনোবিজ্ঞান নির্ভর হতে হবে। মানে কি, একদম মানে অ্যাডভান্স টেকনোলজিক্যাল সেটা হতে হবে, সাইকোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে, আধুনিক মানে মডার্ন হতে হবে। অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে শিশুরা স্বাধীন মতো তাদের মত প্রকাশ করতে পারে। এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করব ক্লাসরুমে যেখানে শিশুরা কী করতে পারে, একদম নিজের স্বাধীনভাবে তারা নিজের মত তারা কী করতে পারে, নিজে প্রকাশ করতে পারে। ঠিক আছে, তারপর দেখি
দৃশ্যশ্রাব্য দিক দিয়ে আরও কিছু পয়েন্ট আছে, যেগুলো কি পাঠ্যক্রম হবে শিশু কেন্দ্রিক। পাঠ্যক্রম মানে কারিকুলাম যেটা, এটা কিন্তু শিশু কেন্দ্রিক হতে হবে, কারণ আমরা শিশুদেরকে যেটা বুঝাবো তার পাঠ্যক্রম যেটা কী হবে, শিশু কেন্দ্রিক হতে হবে। কারণ সেটা যদি বড় লেভেলের, হাই লেভেলের হয়ে যায়, তখন কিন্তু তারা সেই জিনিসটা বুঝতে পারবে না, শিখতে পারবে না। ভাষা শেখার জন্য প্রত্যেকটা বিষয় শিশুদের বয়স নির্ভর হতে হবে। আমরা যা শেখাবো তা যেন শিশুদের বয়সের উপর নির্ভর হয়। এবার ধরুন ক্লাস 1-এর বাচ্চাকে আমি ABCD শেখাচ্ছি। এখন যদি তাকে ক্লাস 1-এর বাচ্চা ABCD শেখাতে শেখাতে আপনি যদি বলেন যে এত 2 লাইনের একটা কবিতা তুমি আনা দেখে লিখে দেখাও, তখন সে কিন্তু পারবে না, কারণ সেটা তার বয়সের সঙ্গে সম্পর্ক নয়। তাকে ক্লাস 1-এ আমি ABCD শেখাবো, সে যখন ক্লাস 3 বা 4-এ যখন উঠবে, তখন আমি তাকে এই 2 লাইন বা 3 লাইন তাকে আমি ইংরেজি লেখাতে পারি, তাই না? সুতরাং তার বয়সের উপরে ভাষা শিক্ষাটা নির্ভর করবে। যে বাংলা ভাষার কথা বলেছি আমি, ইংলিশ দিয়ে এক্সাম্পল দিয়ে দিলাম, দুঃখিত। ঠিক আছে ভাই? তারপর দেখুন যেটা বলেছে যে আমাদের সিলেবাস হতে হবে শিশুদের বয়স কিংবা এজ অ্যাপ্রোপ্রিয়েট। তার সিলেবাসটা বা কারিকুলাম যেটা, এটা কিন্তু হতে হবে আমাদের কি তার বয়স নির্ভরযোগ্য। প্রথম বলেছে শিশু কেন্দ্রিক, তারপর বলছে বয়স অ্যাপ্রোপ্রিয়েট। সেটা বুঝতে পারছেন, কারণ যদি কম বয়সে আমরা বেশি লোড দিতে থাকি তাহলে সেটা শিখতে পারবে না। পাঠ্যপুস্তক হবে মনোবিজ্ঞান নির্ভর এবং উন্নত মানের। পাঠ্যপুস্তকটা সাইকোলজি বেসড হতে হবে এবং কিছুটা উন্নত মানের হতে হবে। পাঠ্যপুস্তক হবে নির্ভুল, কারণ পাঠ্যপুস্তক আমরা এমনভাবে তৈরি করব যেখানে পাঠ্যপুস্তক থেকে নির্ভুল থেকে কোনো ভুল থাকে না। পাঠ্যপুস্তকগুলি সঠিক বিষয়কে অনুসরণ করবে এবং পাঠ্যপুস্তকে যা থাকবে তা নির্ভুল থাকবে এবং যাতে সঠিক বিষয়কে অনুসরণ করে যেন কোনো ভুলভ্রান্তি না থাকে। তো উপরোক্ত পদ্ধতিগুলি যদি অনুসরণ করে শিশুদের সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সহজভাবে তাদেরকে কী করে যেতে পারে, ভাষা শিক্ষা দান করা যেতে পারে। ঠিক আছে? তো এই ছিল আজকের ছোট্ট ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের বিষয়টা ছিল ভাষা শিক্ষণ এবং শিক্ষণের প্রণালী। আশা করি আপনারা বুঝতে পারেন। যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের ইনবক্সে আপনারা জানাবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, নতুবা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে আপনারা জানাতে পারেন, আমরা ক্লিয়ার করে দেব। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার অতি শীঘ্রই কথা বলছি।